বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জুলাই মাস জুড়ে চলা সহিংসতায় অন্তত ৩২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। শুক্রবার ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় উইজেসেকেরা এক বিবৃতিতে এই কথা জানান। শিশু মৃত্যুর উদ্বেগ জানিয়ে তিনি বলেন, শিশুদের সুরক্ষিত রাখাটা সবার দায়িত্ব। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় অন্তত ৩২ শিশুর মৃত্যুর বিষয়ে তারা নিশ্চিত হয়েছে। শুক্রবারের বিবৃতিতে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় উইজেসেকেরা। বিবৃতিতে তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব। নিহতের পাশাপাশি আরও অনেক শিশু আহত হয়েছে বলেও জানায় সংস্থাটি। এছাড়া অনেক শিশুদের গ্রেপ্তার করা হয়েছে। শিশুদের সাথে হওয়া সমস্ত সহিংসতার তীব্র নিন্দা জানায় ইউনিসেফ। বিবৃতিতে ইউনিসেফের এই কর্মকর্তা জানান, এক সপ্তাহ বাংলাদেশে কাটানোর পর মাত্রই ফিরে গিয়েছেন তিনি। বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা ও চলমান অস্থিরতার যে প্রভাব শিশুদের উপর পড়ছে তা নিয়ে তিনি উদ্বিগ্ন। তিনি বলেন, বাংলাদেশে শিশুদের আটক করা হচ্ছে এমন প্রতিবেদন তিনি পেয়েছেন। শিশুদের জন্য এমন অস্থিরতা বা আইনের আওতায় আসা অত্যন্ত ভীতিজনক। আন্তর্জাতিক মানবাধিকার আইন, বাংলাদেশের স্বাক্ষর করা জাতিসংঘের শিশু অধিকার সনদ ও আটক করা হলে শিশুদের উপর যে প্রভাব পড়ে তা নিয়ে গবেষণার ভিত্তিতে ইউনিসেফ শিশুদের যে কোনো ধরনের আটক বন্ধের আহ্বান জানায়। এর অর্থ হলো শিশুদের কোনো অবস্থাতেই গ্রেপ্তার বা আটক করা যাবে না। সহিংসতার প্রভাব থেকে শিশুদের বের করে আনা এবং তাদের নিরাপদে রাখতে স্কুলগুলো খুলে দেওয়া, পড়াশোনা আবার চালু এবং বন্ধু-বান্ধব ও শিক্ষকদের সঙ্গে তাদের আবার মিলিত হওয়ার সুযোগ তৈরি করা সবচেয়ে ভালো উপায়গুলোর মধ্যে অন্যতম বলে উল্লেখ করেন উইজেসেকেরা। চলমান সহিংসতায় প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত অন্তত ৩০ মিলিয়ন শিক্ষার্থী ১০ দিন স্কুলে যেতে পারেনি। বছরের শুরুর দিকে তাপপ্রবাহ, সাইক্লোন, বন্যা সহ বিভিন্ন কারণে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারেনি। ওই সময়ের পড়াশোনার ক্ষতির সাথে এই সময়ের ক্ষতি যুক্ত হয়ে অবস্থা আরও জটিল হয়ে পড়েছে। শিশুরা যত বেশি সময় স্কুলের বাইরে থাকবে, বিশেষ করে মেয়েরা, তাদের ফিরে আসার সম্ভাবনা তত কমতে থাকবে বলে জানান উইজেসেকেরা। এতে করে শিশুদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে। বাংলাদেশ সরকার ইউনিসেফের অংশীদার এবং তরুণদের জন্য কাজ করছে এমন সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক হয়েছে বলে বিবৃতিতে জানান উইজেসেকেরা। তিনি বলেন, শিশু ও তরুণেরা বাংলাদেশের ভবিষ্যৎ, তাদের সুরক্ষা দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া উচিত। তেহরানে হামাসের শীর্ষ নেতাকে হত্যায় ইসরায়েলের বিরুদ্ধে ইরানের কঠোর প্রতিশোধের হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ অবস্থায় উপসাগরীয় অঞ্চলে সামরিক সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে আমেরিকা। পেন্টাগন জানিয়েছে, ইরানের সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় অতিরিক্ত ফাইটার জেট স্কোয়াড্রন, নেভি ক্রুজার এবং ডেস্ট্রয়ার মোতায়েন করা হচ্ছে। তবে এসব সামরিক সহায়তা কখন ও কবে নাগাদ মোতায়েন করা হবে তা এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা হয়নি। তেহরানে হামাসের শীর্ষ নেতাকে হত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে হামাস ও ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। আর এ নিয়েই উত্তেজনা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে। এ অবস্থায় ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যে সামরিক সহায়তা বাড়ানোর কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। পেন্টাগন বলছে, ইরানের সম্ভাব্য আক্রমণ মোকাবেলায় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ফাইটার জেট স্কোয়াড্রন, নেভি ক্রুজার এবং ডেস্ট্রয়ার জাহাজ মোতায়েন করবে আমেরিকা। Force posture moves to bolster force protection. হামাস শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরান ও তার মিত্ররা একাত্মতা প্রকাশ করেছে। গত এপ্রিল মাসে সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একটি অভিনব ও সরাসরি হামলার সমন্বয় করে ইরান। সে সময় ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া তাদের ৩০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করে আমেরিকা ও অন্য মিত্ররা। এদিকে কাতারের দোহায় হানিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। একটি সূত্র জানায়, হানিয়ার থাকার কক্ষে বোমা বিস্ফোরণের ফলে তার মৃত্যু হয়। ইসরায়েল তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল ২ মাস আগে। প্রথম এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। এই হত্যাকাণ্ডটি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনাকে স্থগিত করার জন্য হুমকি হিসেবেও কাজ করবে। এছাড়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করছেন প্রেসিডেন্ট বাইডেন। তবে অতিরিক্ত ওই সামরিক সহায়তা কখন ও কবে নাগাদ পৌঁছাবে তা এখনও নির্দিষ্ট করে বলা হয়নি। এই অবস্থায় জনগণকে নিরাপদে অবস্থান করার কথা জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এদিকে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক্স পলিসি ইনস্টিটিউটের প্রতিরক্ষা কৌশলবিদ ডক্টর ম্যালকম ডেভিস বলেন, ইরানের এবারের আক্রমণের ব্যাপকতা অন্য যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ হতে পারে, যা প্রতিরোধ করা আমেরিকা ও ইসরায়েলের পক্ষে কঠিন হতে পারে। The Iranian attack will be much larger.
and much more of a multi-axis attack. কাতারের লুসাইল শহরের রয়্যাল সেমিট্রিতে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে দাফন করা হয়েছে। এর আগে শুক্রবার দোহার গ্র্যান্ড মসজিদে কড়া নিরাপত্তায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় কয়েক হাজার মানুষ। এছাড়া ইয়েমেন, জর্ডান, তুর্কি সহ বিভিন্ন মুসলিম দেশে ইসমাইল হানিয়ার স্মরণে শোকসভা ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। প্যালেস্টাইনের স্বাধীনতাপন্থী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার জানাজায় অংশ নিতে স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা থেকে দোহার ইমাম মোহাম্মদ ইবনে আবদাল ওয়াহাব মসজিদে জড়ো হতে শুরু করেন মুসল্লিরা। জুম্মার নামাজের ২ ঘন্টারও বেশি সময় আগে সেখানে জমায়েত হন হাজার হাজার সাধারণ মানুষ। জানাজায় উপস্থিত ছিলেন ইসমাইল হানিয়ার পরিবারের সদস্যরা। এছাড়া প্যালেস্টাইনের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সদস্যরাও এতে অংশ নেন। জানাজায় অংশ নেওয়া মুসল্লিদের মধ্যে অনেকেই প্যালেস্টিনিয়ান পতাকা বহন করেন। এছাড়াও প্যালেস্টিনিয়ান ঐতিহ্যবাহী স্কার্ফ ও কেফিয়া পরেও জানাজায় অংশ নেন কেউ কেউ। তীব্র গরম উপেক্ষা করেই স্বতঃস্ফূর্তভাবে এই জানাজায় অংশ নেয় সাধারণ মানুষ। এর আগে বৃহস্পতিবার তেহরানে হানিয়ার প্রথম জানাজা পড়েন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তার মরদেহ দোহায় আনা হয়। গত মঙ্গলবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানে এক বিস্ফোরণের পর নিহত হন ইসমাইল হানিয়া। দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি তেহরান গিয়েছিলেন। ইসরায়েল হানিয়াকে হত্যা করেছে বলে অভিযোগ হামাস ও ইরানের। এই ঘটনায় প্রতিশোধ নেয়ারও হুমকি দিয়েছে তারা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।